আমরা আগের দিন আমরা সোলার সিস্টেমে আমরা সূর্যকে পড়েছিলাম, কোর মেন্টাল সব দেখেছিলাম আমরা। তো সোলার সিস্টেমের পরেই কিন্তু আমরা আমরা গ্রহ পড়ি। প্রথমত আমরা তারা তৈরি করা দেখলাম, আমাদের সব থেকে কাছের নক্ষত্র দেখলাম। নক্ষত্র যখন শেষ হয়ে গেল, যখনই নক্ষত্রের পরে কিন্তু গ্রহর স্থান। তো আমাদের হচ্ছে যেমন হচ্ছে গ্রহ কয়টি আছে, আমরা সাধারণত জানি গ্রহ হচ্ছে 8টি। কয়টি গ্রহ? 8টি। আমরা সূর্যকে নক্ষত্র আমাদের কি বলছি, সূর্য হচ্ছে সব থেকে আমাদের কাছের নক্ষত্র। কিন্তু গ্রহ আমরা কি বলছি, গ্রহ একটা আলাদা, এর কোনো হিট নাই, কোনো আলো নেই। দুটো জিনিস দেখো, এইখানে যত সমস্ত গ্রহ দেখছো, এর কোনো একটা হিট থাকবে না, কোনো আলো থাকবে না। দুটা দুটা মেন হচ্ছে দুটা উদ্দেশ্য। এর কোনো না পৃথিবীর হিট আছে, না আলো আছে, না তুমি বৃহস্পতি, না শনি, না ইউরেনাস, না নেপচুন। টোটাল হচ্ছে 8টা গ্রহ। তো আমরা প্রত্যেকটা গ্রহ প্রথমে দেখব, বড় থেকে ছোট, গ্রহর কালার, আবর্তন, বিবর্তন, যেগুলো বেসিকলি কোশ্চেন আমাদেরকে করে। কিন্তু আমরা এটা বাংলায় পড়ি, তো আমাদেরকে ইংলিশও জানতে হবে, যেমন হচ্ছে ভেনাস, মার্কারি, আর্ট, হচ্ছে জুপিটার, যেগুলো নামগুলো আছে সেগুলো জানতে হবে। আমাদের কোয়েশ্চেন কি হয়, একটু অসুবিধা যখনই বাংলা থেকে ইংলিশে চলে যায়, যখনই তখন আমাদের একটু অসুবিধা। জানছি গাছের গ্রহ বুধ, কিন্তু আমরা যখনই ভেনাস বলতে হবে, তখনই জানতে পারবো কি ভেনাস কি কোন কোন গ্রহের নাম। তো আমাদেরকে দূরে গেছে, আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো আমরা এটা হচ্ছে বেসিক। তাহলে আমরা সৌরজগতের আমাদের আলোচনার বিষয় আমরা শুরু করবো। তাহলে আমরা প্রথমে, তো আমরা যদি দেখি আমরা সৌরজগতে কটি গ্রহ আছে, 8টি গ্রহ আছে। তো আমি এখানে প্রথমে যখন বললাম আমাদের সৌরজগতের গ্রহ যে নিজস্ব তাপ ও আলো নেই, তাহলে যে সমস্ত আমরা গ্রহ দেখলাম, যে পৃথিবী হোক, মঙ্গল হোক, বুধ হোক, শুক্র হোক, এর নিজস্ব কোনো আলো নেই, নিজস্ব কোনো একটু আলো নেই বা তাপ নেই। তারপরে কি বলছে, এদের যেমন হচ্ছে সূর্যের উপর নির্ভরশীল। আমরা পৃথিবীতে থাকি, তো আমরা কার উপর নির্ভরশীল? সূর্যের উপরে। কারণ সূর্যের যে আলোটা আসে, সেইটাই আলোতেই কি হয়, আমাদের গাছেরা ক্লোরোফিল তৈরি করে, নিজের খাদ্য তৈরি করতে পারে। যদি গাছ না থাকে তাহলে আমরা থাকবো না। আমরা তো গাছের উপর নির্ভর। আমরা কি পরভোজী না স্বভোজী? আমরা স্বভোজী নয়, আমরা পরভোজী, আমরা অন্যের উপর নির্ভর করি। আর স্বভোজী হচ্ছে গাছেরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তো সূর্যের উপর ডিপেন্ড করে, এবং গাছের ওই আলো থেকে কিন্তু ক্লোরোফিল তৈরি হয়। তাহলে আমরা যেমন দেখো, আমরা যেমন বলছে আমরা কাদের উপর, যেমন হচ্ছে সূর্যের উপর নির্ভরশীল, আমরাও সূর্যের উপর নির্ভরশীল। সূর্য যদি না থাকতো তো আমাদের দিনের কাজ হতো না কিছু। পৃথিবী আছে, অন্ধকারে পড়ে আছে, তাহলে কোনো কাজ হতো? কোনো কাজ হতো না। নর্মাল ন্যাচারালি যেরকম আছে সেরকম ভাবে আমাদের একটা সিস্টেমে চলছে, যে দিন হচ্ছে, রাত হচ্ছে, পুরোপুরি একটা সিস্টেম, একটা ইকো সিস্টেম চলছে, যে এখন দিন হবে, সন্ধ্যা হবে, বিকাল হবে, দুপুর হবে, রাত হবে, একটা সিস্টেমের মধ্যে চলছে। তো পুরো সিস্টেমকে বুঝতে গেলে আমাকে একটু বেসিকলি আমাকে অ্যাস্ট্রোনমি একটু নলেজ রাখতে হবে। তাহলে দিন কেন হচ্ছে, রাত কেন হচ্ছে, বছর কেন বলছি, সপ্তাহ কেন বলছি, মাস, তাহলে আমার এই ধারণাটা একটু দূর হয়ে যাবে। আর পরীক্ষাতে যদি কোশ্চেন চলে আসে তো ভালো কথা, আর না এলে পরে তো আমি একটু তো জানছি আমি দিন রাত কেন হচ্ছে। তারপরে দেখো, তাহলে কি বলছে, এবং তারা তারার চারপাশে ঘোরে। তাহলে যেমন হচ্ছে আমাদের সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। তো এই সমস্ত যেমন হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো কি হচ্ছে, সূর্যের চারপাশে কিন্তু ঘোরে। সূর্য সব থেকে কাছে একটা নক্ষত্র, তাহলে সূর্যের চারপাশে কিন্তু ঘুরতে হবে, তবে আমরা তাকে গ্রহ বলবো। আর একটা হচ্ছে যে গ্রহ হচ্ছে এর একে অপরের অরবিট যেমন না কাটে। তারা কি করে অরবিট কাটে, যদি আমরা দেখি এখানটায় কি বলছে, আমরা গ্রহকে যেমন হচ্ছে আগে গ্রহ ছিল 9টি। আগে কটি ছিল গ্রহ? 9টি। তাহলে আমি প্রথমে বললাম দেখো, আগে যদি গ্রহ 9টি থাকে, তো প্রথমে বললাম আকারে কি হতে হবে, বড় হতে হবে। দ্বিতীয়, ওর আলো থাকবে না, ওর হিট হবে না। তৃতীয়ত হচ্ছে ওর একে অপরের কক্ষকে, যেমন হচ্ছে এটা একটা কক্ষ, যেমন এটা যদি দেখা হয় যে এটা একটা যে কক্ষ, 1 2 3 4 হচ্ছে একটা কক্ষ, এই কক্ষ কিন্তু কাটবে না। কিন্তু এর পরে চলে আসে এক বেটা চলে আসে, সেটা হচ্ছে যে প্লুটো। প্লুটোকে বলছে যে, প্লুটো বলছে যে না ও আকারে বড়, না হিট আছে, না নিজস্ব আলো দিচ্ছে, কিন্তু ওই একটু কাজ কি করছে, ও বলছে বাকি যেগুলো উপগ্রহ তার থেকে ছোট। বৃহস্পতিতে উপগ্রহ আছে অনেকগুলো, তো তার থেকে ছোট। আর এক কাজ করছিল যে নেপচুনেরও অরবিট কাটছিল। নিয়ে কি বললো যে একে তাই ইতে ইউরোপের প্রাক বলি, যে একটা প্রাক প্রজাতন্ত্র বলে একটা দেশ আছে, সেখানে 2006 সালে বললো যে একে তাই নবম, এবং নবম গ্রহ ছিল 24শে অক্টোবর 2006 সালে। বলছে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সভায় মিটিং হয়েছে, বলছে বেকার প্লুটোকে গ্রহ বলি কেন মানবো, একে তাড়ান দেই। তো গ্রহকে বাদ দিয়ে দিল, যে বাদ বাকি কটা গ্রহ পড়ে রাখলো, 8টি। তা এইখানে যদি প্লুটো একটা লজিক একটা লক্ষ্য করো, এইখানে দেখো 8টা গ্রহ, তো 9টা গ্রহ ছিল, একটা গ্রহকে বাদ দিল, তো কি প্লুটো কি কান্না শুরু করে দিলে? প্লুটো নিজের রাস্তায় ঘুরছে, মস্তিতে আছে। তো সেরকমই ঠিক আমাদের লাইফে এমন কিছু ঘটনা ঘটে, যে আমাদের কেউ বাদ দিন দিলে বা রিজেক্ট করে দিলে, তখন কি হয়, একটু দুঃখ কষ্ট হয়। তো প্লুটোকে বাদ দিলে প্লুটো নিজের রাস্তায় ঘুরছে, কার অরবিটে কাটছি না কাটছি দেখে লাভ নাই।
আমি কার পেছনে, আমি আকারে ছোট না বড় দেখে লাভ নাই, আমার আমার হিট আছে না আলো আছে দেখে লাভ নাই, কার কক্ষ কাটছি কারো কাউকে দেখে লাভ নাই। প্লুটোকে বাদ দিয়ে দিল, তো প্লুটো কান্না করে বসে বসে, কান্না করে না? ও আগে গ্রহ ছিল, এখন উপগ্রহ শ্রেণীতে চলে গেছে, আর কোনো কোনো অস্তিত্ব নেই কিছু। তো যে সমস্ত আমাদেরকে কি বলছে দেখো, এর নাম দেওয়া হয়েছে, বর্তমান নাম হচ্ছে 134340। বেশিরভাগ পরীক্ষায় কোশ্চেন হয় প্লুটোর বর্তমান নাম কি, 134340। এটা হচ্ছে প্লুটোর হচ্ছে কোড নাম 134340। প্লুটো এরকম দেখো, আকারে খুব ছোট ছিল, বাদ দেওয়ার কারণ দেখো, আকারে খুব ছোট, কক্ষপথ বৃত্ত ছিল না, আর কোনো নিজস্ব কক্ষপথ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে কক্ষপথ নেপচুনকে ছেদ করছিল। তো বলছে তুই আমার রাস্তায় আসছি, তো ছেদ কেন করছি? তো যদি নেপচুনের রাস্তায় যদি চলে আসে, ছেদ করে না, ছেদ করে তাহলে তো কষ্ট তো একটু হবেই, তো ছেদ করছে, কেন ছেদ করবে? তো ঠিক একই রকম দেখো এখানটায়। এবার আমরা যদি ছেদ করে, সেটা বাদ বাকি আমাদের কটা গ্রহ পড়ে থাকলো? আমাদের 8টি গ্রহ পড়ে থাকলো আমাদের। তো 8টি কি এক 8টি গ্রহ পড়ে থাকলো। একটি হচ্ছে জি, একটি হচ্ছে হাই ডেনসিটি, একটি হচ্ছে লো ডেনসিটি। মানে কোনো ডেনসিটি নাই। হাই ডেনসিটি মানে হচ্ছে যেগুলোর উপরে চাপলে পরে আমি দাঁড়িয়ে থাকতে পারবো। যেমন আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এটা ডেনসিটি হাই আছে, মানে সলিড অবস্থায় আছে, আমি দাঁড়ালে পরে ঢুকে যায় না। যেমন হচ্ছে যেমন যেমন এর বৈশিষ্ট্য, পৃথিবীর অনুরূপ হচ্ছে উচ্চ ঘনত্ব, কঠিন অবস্থায়, এখানে উপগ্রহ বাই মানে কম সংখ্যা বা নাই। তো এটা হচ্ছে উচ্চ ডেনসিটি কি কি, যেমন হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এটা হচ্ছে সলিড স্থানে আছে, সলিড, মানে এখানটা যদি কাউকে ফেলে দেওয়া হয়, ও ওর ভিতরে গাদের মতন ভিতরে ঢুকে যাবে না। কিন্তু ঠিক একই রকম যদি দেখা হয় নো ডেনসিটি, কোনো ডেনসিটি নাই, যেরকম হচ্ছে তুলে যেরকম হয়, ওকে দিয়ে ভোট দেওয়া হয়, কোনখানে দিয়ে ঢুকবে তো কোনো ঠিক ঠিকানা নাই, মানে ঘুরছে সার্কলে ঘুরছে, কিন্তু তুলার মতন ঘুরছে, কোনো ডেনসিটি নাই। তো এই ডেনসিটি আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টে গ্রহ হচ্ছে নো ডেনসিটি। এখানটায় হচ্ছে গ্যাস স্টেট, মানে গ্যাস অবস্থায় আছে। আমি তোমাদেরকে তারা তৈরি অবস্থা দেখাচ্ছিলাম, গ্যাস কোনখানে ছিল, ঠিক এই অবস্থা, কিন্তু এখন ঘুরছে, এরা পাক ঘুরছে, কোটি বছর ঘুরবে, এখনো কোটি কোটি বছর ঘুরবে, মিলিয়ন বছর ঘুরবে, নিয়ে এই অবস্থায় আসবে, কিন্তু এরা কি, এরা সলিড হয়ে গেছে। যেমন হচ্ছে যদি আমি দেখি বুধকে, বুধ সলিড, শুক্র সলিড, পৃথিবীতে আমরা আছি, কিন্তু পৃথিবীর উপর সলিড, ভিতর কিন্তু এখন আলো জ্বলছে, আগুন জ্বলছে পৃথিবীতে। কোর মেন্টালে দেখো পুরাপুরি যখন পড়াবো, যখনই পুরো আগুন জ্বলছে। ঠিক একই রকম মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ পৃথিবীর অজম গ্রহ বলা হয়। যদি পৃথিবীর পরে যদি প্রাণ থাকে তো মঙ্গল। তো এর জন্য কি নাম, যে খেপাচ্ছে আমেরিকার স্যাটেলাইট এলন মাস্ক, বলছে না আমি টাকা পয়সা দুনিয়া সব লুটপুট করে আমি মঙ্গল গ্রহে চলে যাবো। পৃথিবী, এই এত বড় পৃথিবী, এত ডেনসিটির মধ্যে আমরা থাকছি এখানে, যে আমি মঙ্গল গ্রহ একাই কবজা করব। তাহলে এটা হচ্ছে যে পৃথিবীর পরে যদি প্রাণ যদি অস্তিত্ব থাকে, তো একমাত্র হচ্ছে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ। তাহলে এবার দেখো, আমরা যদি দেখলাম এতটা, এবার যদি আমরা দেখি সেকেন্ড, যদি আমরা লক্ষ্য করি, যদি একটা জিনিস লক্ষ্য করি, তো হচ্ছে মহাজাগতিক ভ্রমণ এবং উপগ্রহ এবং গ্রহ দূরত্ব। তো আমরা জানি যে সমস্ত আমরা গ্রহ দেখলাম, এক হচ্ছে সলিড পার্টে 4টা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। হচ্ছে লিকুইড, হচ্ছে গ্যাসীয় হচ্ছে 4টা, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, 4টি হলো। তাহলে এরপরে যদি দেখি আমি যে মহাজাগতিক পরিমাণ ভ্রমণ উপগ্রহ গ্রহ, দেখো উপগ্রহ কাকে বলে? গ্রহ চারদিকে যেগুলো ঘুরে, আমরা সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, গ্রহ ঘুরছে, গ্রহ চারদিকে ঘুরছে, তাকে আমরা উপগ্রহ বলি। উপগ্রহ দুই রকমের হতে পারে, এক হচ্ছে প্রাকৃতিক, এক হচ্ছে ন্যাচারাল, হচ্ছে আমরা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল আর প্রাকৃতিকের মধ্যে পার্থক্য কি দেখাচ্ছে? আর্টিফিশিয়াল হচ্ছে যেমন হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, যেমন হচ্ছে চাঁদ, পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, পৃথিবীর চারপাশে ঘুরছে। তো এর ঘোরার মেন কারণ দেখো, পৃথিবীর পেছনে যেমন হচ্ছে যত সমস্ত মুসলিম আর হিন্দু ক্যালেন্ডার আছে, এরা কিন্তু চাঁদের উপর নির্ভর করে। চাঁদ 28 দিনে বা 30 দিনে ঘুরছে, ওই ক্যালেন্ডার নির্ভর করে। কিন্তু খ্রিস্টানরা কিন্তু কাজ করেছে এখানে, ওরা সূর্যকে নির্ভর করেছে, ওরা চাঁদের ওপর ভরসা করেনি। তার জন্য আমাদের ঈদ হোক বা হিন্দুদের বা এসাই ধর্মের বা খ্রিস্টানদের যদি লক্ষ্য করা হয়, বা সনাতন ধর্মে যদি দেখা হয়, হিন্দু মুসলিমের যদি পরব হয় যদি, তো আস্তে 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 গ্যাপ হয়ে চলে যায়। এবার ঠান্ডাতে হবে, কদিন পর ওগেন যাবে, 10 তারিখ হয় তো পরের বছর 20 তারিখ হবে। আমার ঈদ যদি এবছর 10 তারিখ হয়, তো পরের বছর ওগেন যাবে না, 30 তারিখ হবে, 10 দিন ওগেন যাবে। ঠিক একই রকম দুর্গাপূজা যদি অক্টোবরে হয়, তো পরের বার 27 তারিখ হলো, তো তার পরের বার 27 তারিখ হবে। তো এটা চাঁদের উপর কি হয়, ঘোরাফেরা হয়। কিন্তু মুসলমান কি করেছে, যে আমরা না ব্লক লাগাবো না, ব্লক লাগাইনি, সার্কেল ছেড়ে দিয়েছে, যে এক পাক 360 ডিগ্রি ঘুরবে। তার জন্য রোজা, যখন রোজা হয়, যখনই এখন রোজা চলে এলো মার্চে, আগের বছর আসবে ফেব্রুয়ারিতে, তারপরে জানুয়ারিতে, 3 জানুয়ারি আসবে, তো ওরা ঘুরছে। কিন্তু হিন্দু ধর্মে কি করেছে, যে ব্লক লাগাইছে, প্রতি 4 বছর অন্তর অন্তর মারে লাথি। এবছর যদি অক্টোবরের 10 তারিখ হয়, তো
তারপরে আবার 7 তারিখ হবে, তারপরে অক্টোবরের পরে চলে আসবে নভেম্বর, তারপরে 4 বছর যেমনি হয়ে গেল তিনি আবার চলে আসবে অক্টোবরের 10 তারিখ। 4 বছর পর 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 কিন্তু কি করবে মুসলমান হিন্দুতে, কিন্তু মুসলিমের কিন্তু কোনো সার্কিট লাগায়নি, পরপর ঘুরে যায়। এবছর যদি ঠান্ডায় হয় তার বছর আরো কি হবে, গরম হবে, এরকম করতে করতে। কিন্তু খ্রিস্টান ধর্মের যে ক্যালেন্ডার আছে, যদি ক্রিসমাস 24 তারিখ হয়, 24 তারিখ যদি, তো ওই তারিখেই হবে। আমাদের এখানটায় উত্তর গোলাতে যারা থাকিয়ে তারা ঠান্ডার দিনে মানায়, কিন্তু অস্ট্রেলিয়া যারা দক্ষিণ গোলাতে থাকে তারা কিন্তু গরমের দিনে মানায়। কেন? আমাদের এখানে যখন ঠান্ডা, ওদের ওখানে তখন গরম। যখন ম্যাপ যখন পড়াবো যখন, তখন কেন ঠান্ডা বলবো এখানটায়। তো খ্রিস্টানদের যে সমস্ত আমরা রোববার দেখি, শুক্রবার দেখি, যে সমস্ত ক্যালেন্ডার দেখি, আমরা ওদেরকে ফলো করি। আমাদের যে সমস্ত ক্যালেন্ডার আছে একমাত্র রমজান মাসে শুধু রমজান মাসটা জানে। আর যদি দেখা হয় এই পূজার মাসে আসছে হিন্দু ধর্মে, ওই ক্লাস ওই দুর্গা পূজা কোন মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ওইটা জানে। তাছাড়া আদার্স যদি ধরা হয় বাংলা ক্যালেন্ডার বলো কত মাস বলার ক্ষমতা নাই। আমাকে যদি বলে রমজান মাসে ক্যালেন্ডার বলতে, আমি বলতে পারবো না, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি আমরা কিন্তু বলে দেবো। এটা নির্ভর করে কার উপরে? সূর্যের উপরে। কিরসের উপরে? সূর্যের উপরে। তাহলে দেখো, এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতিতে, যাকে আমরা ইংলিশে বলি জুপিটার। সব থেকে বেশি উপগ্রহ কার? জুপিটার। সব থেকে বেশি জুপিটার, যাকে আমরা বৃহস্পতি বলি। কাকে বলি? বৃহস্পতি, জুপিটার। আর কোন উপগ্রহ নেই? যেমন হচ্ছে মার্কারি, হচ্ছে বুধ আর ভেনাস। মার্কারি আর হচ্ছে ভেনাস, বুধে কোনো উপগ্রহ নেই। কেন নেই বলছি একটু পরে তোমাকে বোঝাবো কেন নেই। বুধ আর শুক্রতে কোনো, কিন্তু এইটা মনে রাখো পরীক্ষায় কোশ্চেন হয়, কোন সূর্যের কাছে কোন গ্রহের একটা উপগ্রহ নেই। তো সূর্যের কাছে কে আছে? বুধ। বুধের কিন্তু একটা উপগ্রহ নাই। যদি বলে সূর্যের পরে দ্বিতীয়, যদি বলে পৃথিবীর কাছে কোন গ্রহ, দুরকম করে কোশ্চেন হয়। এক, সূর্যের কাছে কোন গ্রহ আছে তার উপগ্রহ নেই, তখন হবে কিন্তু বুধ। যদি কোশ্চেন একই রকম ভাবে করে দেয়, পৃথিবীর কাছে কোন উপগ্রহ কোন গ্রহ আছে আর উপগ্রহ নেই, তখন এটা পৃথিবী যদি চলে আসে তখন উল্টা হয়ে যাবে। তখন দেখো দেবো, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর পরে কিন্তু শুক্র, এর কোনো উপগ্রহ নেই। দুরকম ভাবে কোশ্চেন হলো, এক হচ্ছে সূর্যের কাছ থেকে, একটা হলো গ্রহের কাছ থেকে। তো দুরকম ভাবে কোশ্চেন হলো। তারপরে দেখো, এবার দেখো, এবার যেটা দেখলাম আমরা, এটা হচ্ছে ন্যাচারাল, মানে এই যেটা দেখলাম এটা ন্যাচারাল, মানে এটা প্রাকৃতিক থেকে সৃষ্টি করেছে। এখানে আমরা কোনো হাত দিইনি। না চাঁদে আমরা গ্রহ বলি না, আমি চাঁদ তো চুরি হয়ে গেল আমি টাঙিয়ে দিলাম, এরকম করে নয়। এরকম করে কিন্তু আমি টাঙাইনি। জুপিটার যে এত গ্রহ আমি কোথা থেকে নিয়ে আসিনি। যে মার্কারিতে বা ভেনাসে কোনো গ্রহ নাই, আমার এখানে কোনো ভূমিকা নাই। ন্যাচারাল, পৃথিবী যতদিন আছে ইস্ট আছে, ন্যাচারাল এরকম আছে। তারপরে দেখো, কিন্তু কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা কিন্তু অনেক ছেড়েছি। যেমন হচ্ছে কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি করা, যেমন হচ্ছে যোগাযোগ, যেমন যোগাযোগ আছে, যেমন হচ্ছে টেলিফোন, মোবাইল, ইন্টারনেট। এই যে আমরা কানেকশন এবং ইন্টারনেট ব্যবহার করছি, উপরে স্যাটেলাইট আর নিচে সমুদ্র তার, দুরকম ভাবে হয়। আমরা ইন্টারনেট ব্যবহার করি, সমুদ্র থেকে বড় তার ওই লিঙ্ক বিছা আছে, আর একটা স্যাটেলাইট, এলন মাস্ক স্যাটেলাইট উপরে, জিও ওয়াইফাই ফেভার মাটির তল থেকে তারে আসছে। আমরা যদি মনে করি এলন মাস্ক যদি ইন্টারনেট ব্যবহার করবো, যদি মনে করি ডাইরেক্ট স্যাটেলাইট থেকে কানেক্ট হবে। আর জিও যদি মনে করি তাহলে কিন্তু তার মনে করছে কি করে আসছে। তো আমাদের তোমরা যখন দেখবে যে গ্রামে যে সমস্ত কিছুদিন আগে মোটামুটি 4G থেকে 5G ট্রান্সফার হয় যখনই, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেখানে টাওয়ার আছে, ড্রিল মেশিনে কিন্তু তার হচ্ছিল, অপটিক ফাইবার তার ভরে ভরে কানেক্ট করছিল। প্রত্যেক টাওয়ার সাথে টাওয়ার কানেক্ট করেছে। কারণ আমরা ওয়্যারলেস হলে পরে কিন্তু মোবাইল কিন্তু কমপ্লিট ওয়্যারলেস নয়। ওই তারের ভিতরে, ওই তার থেকে আমি যখন ফোন লাগাই, যখনই ওই ইতে বাজে, ওই নিচে তারে যে চলে যায় এমসিবি বক্স, ওইখানে নেক্সট টাওয়ার যেখানটা আছে, ওই সঙ্গে সঙ্গে ওই টাওয়ার ইনফর্ম করে নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু কথা আসলে কিন্তু তারে তারে যায়। কিন্তু আমাদের শুধু খালি মুখ টু ওয়্যারলেস, টায়ার টু শুধু খালি ওয়্যারলেস, কিন্তু বাদ বাকি সব তাড়াতাড়ি যায়। আমরা ফোন টু টাওয়ার শুধু ওয়্যারলেস, মাঝখানে কিন্তু এখানে আমাদের কথা শুনতে পারে। কেউ যদি মনে করে আমি কথা শুনবো কি বলছে, কথা শুনতে পাওয়া যায় এই মাঝখানটাতে। ও অনেক প্রসেস আছে। দ্বিতীয় হচ্ছে আবহাওয়া পূর্বাভাস। যেমন হচ্ছে যে আজ থেকে 3 মাস আগে, বা আজ হচ্ছে কত টেম্পারেচার, 45 ডিগ্রি, আজকে বৃষ্টি হবে সকাল 6টা থেকে 9টা, এই স্যাটেলাইট ভাবে কিন্তু বোঝা যায়। কৃত্রিম স্যাটেলাইট উপরে ছাড়া আছে। তোমরা বলবে যে স্যাটেলাইট ছেড়েছে, ছাড়া পর কেন, মানে কোনো চার্জ নাই, কিছু নাই, কিভাবে চলছে স্যাটেলাইট? যখনই কোনো স্যাটেলাইট ছাড়ে, দেখো উপরে, এই যখন স্যাটেলাইট ছেড়ে দেয়, আর উপরে সোলার প্যানেল লাগানো থাকে। কি লাগানো থাকে? সোলার প্যানেল। উপরে থাকে সূর্য, সূর্য থাকে উপরে, যখন ছেড়ে দেয় যখনই, আর উপরে কোনো গ্র্যাভিটি নাই। আমি যখনই কোনো প্ল্যানেট যখন ছেড়ে চলে যাব, ওইখানে কোনো হাওয়া বাতাস কিছু নাই, সব ভাসবে, আমিও ভাসবো। আমি থুতু ছাড়বো সেটাও ভাসবে, মানে আমার যত সমস্ত মলমাত্র আছে সব ভাসবে উপরে, নিচে কোনো কিছু পড়বে না, কোনো গ্র্যাভিটি নাই। কোনো উপরে যখনই একবার পৃথিবীর যখনই পার করে চলে যাবে যখনই, তখনই কোনো কিন্তু গ্র্যাভিটি থাকে না, তখন উপরে সব কিছু ভাসে। তাহলে স্যাটেলাইট উপরে ছেড়ে দেয়, চলে আসে 20 বছর 30 বছর উপরে ঠিক টাইম টাইম করে ঘুরতে শুরু করবে, ঘুরছে ঘুরছে ঘুরছে, তারা আজ সূর্যের আলোতে তাই হচ্ছে।
এরকম ভাবে কিন্তু স্যাটেলাইট চলে। দ্বিতীয় দেখো আবহাওয়া পূর্বাভাস, এই কিন্তু সেরকম ভাবে পাই। এবার আমরা যদি দেখি আমরা তারপরে চলে আসে এ, সূর্য থেকে দূরত্ব গ্রহ আর পৃথিবী থেকে দূরত্ব গ্রহ, দুটা কোশ্চেন হয়, এক হচ্ছে সূর্য থেকে, একটা হচ্ছে পৃথিবী থেকে। তো দেখো আমরা যে সমস্ত গ্রহ দেখে থাকি সূর্য থেকে, প্ল্যানেট বাই ডিস্টেন্স ফ্রম দা সান, তাহলে সূর্য থেকে কত দূরত্ব থাকে। যেমন আমরা দেখি সূর্য, আমাদের সূর্যটা নর্মাল মেরে দাও, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, নর্মাল। সূর্য থেকে বলে তো নর্মাল। আর পৃথিবী থেকে যখন বললো তখনই, যখন সূর্য থেকে যখন বললে তখন পরপর সাজিয়ে দিবে যখনই। এবার যে মার্কারি ভেনাস আর্থ মার্স জুপিটার স্যাপচুন ইউরেনাস নেপচুন হয়ে গেল। কিন্তু যখন এই পৃথিবী বলবে যখনই, পৃথিবী সব থেকে কাছে আছে শুক্র, দ্বিতীয় আছে মঙ্গল। এখানে দেখবে পৃথিবী সব থেকে কাছে আছে কি শুক্র, দ্বিতীয় আছে মঙ্গল, কারণ শুক্রটা এইদিকে মঙ্গলটা কিন্তু ডান দিকে, তো দুই দিকে আছে। তাহলে প্রথমে আমি শুক্রকে ধরলাম, তারপরে আমি মঙ্গলকে ধরলাম। 3 নম্বরে কিন্তু বুধ আসবে, 3 নম্বরে বুধ, 4 নম্বরে বৃহস্পতি, 5 নম্বরে পরপর সাজিয়ে দাও শনি ইউরেনাস নেপচুন। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন গুলো পৃথিবী থেকে নেপচুনের কততম দূরত্ব, তখন তোমাকে লিখতে হবে 6তম 7তম। তোমাকে এরকম করে কনসেপ্ট একটু লাগাতে হবে। কনসেপ্ট যদি লাগিয়ে নাও, যেরকম ভাবে কোশ্চেন করো তুমি অ্যান্সার করতে পারবে। যদি আমি তোমাকে এক্ষুনি কোশ্চেন করি পৃথিবী থেকে নেপচুন কত নম্বর গ্রহ, তুমি যদি 7 নম্বর গ্রহ। এবার যদি কোশ্চেন করা হয় শনি 5 নম্বর গ্রহ, যদি বলা হয় মঙ্গল, তখন কনফিউশন লাগবে, মঙ্গল 2 নম্বর গ্রহ কি করে হলো। তখন দেবে যে বুধ শুক্র এদিকে আছে আর মঙ্গল এদিকে আছে। তাহলে প্রথমে শুক্রকে নিলাম, তারপরে মঙ্গলকে নিলাম, তারপরে বুধকে নিলাম, তাহলে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সাজিয়ে দিলাম। তাহলে কিন্তু পুরোপুরি কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে গেল। মানে কোনোদিন আমি বলবো না যে গ্রহ আলট পালট কিছু, মানে দুনিয়া আলট পালট হয়ে যাবে কিন্তু গ্রহ আলট পালট হবে না। কি হবে, গ্রহ আলট পালট কিন্তু হবে না। এখানে আমি দেখলাম। তারপরে যদি বলে ইংলিশে যদি বলে, তো প্রথমে আসবে শুক্রকে বলে ভেনাস, তারপরে বলে মঙ্গলকে বলে মার্স, তারপরে হচ্ছে বুধকে বলে মার্কারি, তারপরে হচ্ছে বৃহস্পতিকে বলে জুপিটার, শনিকে বলে কি নেপচুন স্যাটার্ন, তারপরে হচ্ছে ইউরেনাস নেপচুন হচ্ছে গ্রহ। এবার তোমাকে আমি যদি কোশ্চেন করি, যদি আমি যদি বলে বৃহস্পতি কিরকম গ্রহ স্টেজে আছে, বৃহস্পতি গ্রহর কোন স্টেজে আছে, পরীক্ষায় যদি কোশ্চেন করে বৃহস্পতি কোন স্টেজে আছে, সলিড না লিকুইড, গ্যাস, গ্যাস অবস্থায় আছে। সব থেকে বড় গ্রহ কোনটি, বৃহস্পতি। সব থেকে বড় উপগ্রহ কার আছে, বৃহস্পতি। সব থেকে বড় উপগ্রহ বৃহস্পতি। তাহলে আস্তে আস্তে কিন্তু কনসেপ্ট হচ্ছে, তো ক্লিয়ার হচ্ছে তো। বৃহস্পতি সব থেকে কাছের গ্রহ বুধ, পৃথিবীর কাছের গ্রহ শুক্র, সন্ধ্যা দ্বারা শুক্র, সন্ধ্যা দ্বারা যদি বলে পৃথিবীর সব থেকে উপগ্রহ কাছে, পৃথিবীর উপগ্রহ যদি বলে তখন কি হবে, পৃথিবীর যখন উপগ্রহ, এইগুলো ফুলে ফুলে বলে লিখে দেবো, এগুলো পৃথিবীর উপগ্রহ তখন কি হবে চাঁদ, পৃথিবীর উপগ্রহ চাঁদ। তাহলে একবারে পুরো কনসেপ্ট কিন্তু একবারে ক্লিয়ার হয়েছে। একবারে একটু যদি গন্ডগোল থাকে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না। আর যার যেখানে ডাউট লাগবে আমাকে বলে, আমি সঙ্গে সঙ্গে আমি ডাউটটা ক্লিয়ার করে দেবো। যেরকম ভাবে আমি তৈরি করেছি খেটি, এটা তৈরি করতে 4 ঘন্টা সময় লেগেছে আমাকে, তোমাকে পড়াতে 2 ঘন্টা লাগছে। আমি 6 ঘন্টা খাটতে পারি, তোমরা নিশ্চয়ই 2 ঘন্টা পড়তে পারবে। কোনো কিছু তৈরি করা তো ব্যাপার নয়। তৈরি করার পর এই যে আমি এরকম করে সাজিয়েছি, কিসে কোন কনসেপ্টে আমি সাজিয়েছি, কোন কনসেপ্টে আমি কেন সাজানো দরকার হচ্ছে, এই পড়াটাই পড়তে গেলে বইয়ে 10টা পেজ পড়তে হবে। সেখানে আমি 10টা স্লাইড তৈরি করে দিলাম, পুরো অ্যাস্ট্রোনমি কমপ্লিট। দুটো যদি আগের পিপিটি দেখা হয় আর এই পিপিটি দেখা হয়, অ্যাস্ট্রোনমি কমপ্লিট। একবারে পৃথিবী পড়বো আমরা, তো পৃথিবী তো অভ্যন্তর দেখবো, ভিতর দেখবো, আর দেখবো, পুরো কমপ্লিট। তো যে কোনো টপিকই হোক। এবার দেখো সৌরজগতের অন্তর্গ্রহ এবং হচ্ছে বুধ আর শুক্রের ভূমিকা দেখো। তাহলে আমরা দেখলাম তো এবার সৌরজগতের অন্তর হচ্ছে বুধ আর শুক্র। সেটা প্রথমেই দেখায় বুধকে বলে ইংরেজিতে মার্কারি। এবার যদি তোমাদের একটা কোয়েশ্চেন হয় যে আমরা ইংরেজিতে কি করে মনে রাখবো, তো ভেরি এডুকেটেড মাদার মাই, তো ভেরি, এটা হচ্ছে কি আছে এখানে মার্কারি, মাই ভেরি এডুকেটেড মাদার। তো কি করা হবে এখানটাই, মার্কারি হবে এখানে প্রথমে মার্কারি, মাই ভেরি এডুকেটেড মাদার। তাহলে কি হবে, ভিতে হবে এম এ হবে মার্কারি, বিতে হবে ভেনাস, এডুকেটেড হবে আর্ট, আর মাদারে হবে মাস। জাস্ট সিন ইউ, যেতে হবে জুপিটার, এসে হবে স্যাটার্ন, আর ইউ হবে ইউরেনাস, আর নেপচুন। তাহলে পরে ওটা একটা কনসেপ্ট আছে, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সিন আস। তাহলে এটা হয়ে যাবে ইংলিশ কনসেপ্টে। আর বাংলা কনসেপ্ট মঙ্গল, সম্ভব বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি শুক্র বৃহস্পতি ইউরেনাস নেপচুন। এবার দেখো সৌরজগতের অন্তরে যে বুধ এবং শুক্র, আমি এই সাইডটা হচ্ছে বুধ আর এই সাইডটা হচ্ছে শুক্র। তো এটা হচ্ছে বুধ, রোমান বার্তাবাহক দেবতা। রোমানের একটা, রোমান যে দেখ, রোমান একটা দেশ, ওই দেশে একটা দেবতা ছিল,
কারণ তারাই এইসব জিনিস খোঁজ করেছিল। তারা তাদের দেবতার নাম অনুযায়ী তারা খোঁজ করে দিয়েছিল। যদি ভারতের ইন্ডিয়ান যদি কেউ যদি খোঁজ করতো, আজ থেকে ধরো 200 বছর, 300 বছর, 400 বছর আগে যদি খোঁজ করতো যে বুধ বলে একটা গ্রহ আছে, তো লিখে দিত মা কালী, লিখে দিত, ওর লেখা আছে। যদি সৌদি আরবে যদি খোঁজ করতো তো পারফেক্ট মোহাম্মদ লিখে দিত। যে দেশ খোঁজ করবে সে দেশের মধ্যে লিখে দিবে, নাম লিখে দিবে। এবার কেউ যদি মনে করে না আমি বুধ, আমি দেবতার নাম বলবো না, রোমান দেবতা, তাকে ধরে খেলাতে হবে। এবার তুমি খোঁজ করবে না, অন্য যখন নাম লাগবে আর তোমাকে রাগ করবে তো হবে না। আর কেউ কেউ বলছে না এটা বলা যাবে না, মুখে বলা যাবে না, কি করা যাবে না, ওরকম করে ধরি খেলাবো ওদের। তুমি খোঁজ করবে না প্রথমে, তারপরে তুমি যখন খোঁজ হবে তখনই বলবো না আমি বলবো না, এরকম করে না পাল্টাতে হবে, ওরকম করলে হবে না। তাহলে রোমান বার্তাবাহক দেবতার নামকরণ হয় বুধ, তাকে ইংলিশে বলা হয় মার্কারি। যারা ইউটিউব ফেসবুকে সার্চ করো তারা মার্কারি দেবতা খুঁজবে, দেখো আর সমস্ত গোষ্ঠী সব চলে আসবে কি ওর দেবতা। তারপরে বলা হয় বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল নেই মানে বায়ুমণ্ডল মানে কোনো আবহাওয়া, হাওয়া নেই। বুধে কোনো হাওয়া নেই। বুধে রাত্রিবেলায় যত ঠান্ডা, দিনের বেলা তত গরম। কেন? রাত্রিবেলায় যত ঠান্ডা হয়, দিনের বেলায় তত গরম হয়। দেখো, একমাত্র সূর্যের কাছে আছে সলিড, দিনের বেলায় কি হয়ে যায় একবারে আগুনের মতন গরম হয়ে যায়। কিন্তু এর কোনো বায়ুমণ্ডল পারদ নাই। যেমন আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল পারদ আছে, টোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, পারদ আছে 7-8টা পারদ আছে। কিন্তু এর কোনো পারদ নাই। আমাদের পৃথিবীতে তাপ আসে, কিন্তু টোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ারকে আটকিন দিই আমরা, যে রাতের বেলায় একটু যেও না, ঠান্ডাটা মানে যে তাপটা এলো এই তাপটা কিন্তু আমরা বার হতে দিয়ে না। কিন্তু এর কোনো বায়ুমণ্ডলে কোনো পারদ নাই। রাতে তো দিনের বেলা তো গরম করে দিলে, ঠিক রাত হতে হতে একবারে 8টা 9টা হতে হতে একবার ঠান্ডা করে যায়, একবারে ভোর হতে হতে একবারে বরফ হয়ে যায়। তাহলে এখানটা কি বলছি, রাতের বেলা যত হিট, সকালবেলা তত ঠান্ডা। মানে দিনের বেলা যত হিট, সকালে রাতের বেলায় মানে রাতের বেলা তত ঠান্ডা। কেন? এর কোনো নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, খুব অক্সিজেনের পরিমাণ খুব কম, কোনো উপগ্রহ নেই। এখানে দেখো কোটি বছর আগে বলছে বুধেও উপগ্রহ ছিল, কিন্তু বলছে যে সূর্য আর মধ্যাকর্ষণ টানে ওকে খেয়ে নিয়েছে। কোটি বছর আগে ছিল মানে ছিল, খেয়ে নিয়েছে, তা আমাদের পড়া দরকার নাই। কিন্তু যদি কেউ কোয়েশ্চেন করে যে বুধে কি কোনো উপগ্রহ ছিল, হ্যাঁ ছিল, আজ থেকে কোটি কোটি বছর আগে সূর্য টেনে নিয়ে আছে। আর যদি বলে দাও না, তখন বলে না তুমি কনসেপ্ট জানো না, ছিল। ওই একটা জিনিস বলি বুদ্ধিমান দিয়ে নেবে যে হ্যাঁ বুদ্ধিমান, মারতে বলে যে কেন ছিল, খেয়ে নিয়ে কোটি বছর আগে। ওইগুলো কোন কোটি নয়, ভূগোলে কোটি মোটি নয়, মিলিয়ন মিলিয়ন। ভূগোলে কোনো সালটাল হয় না, 1 বছরের সাল হয় না। চরম তাপমাত্রা দিনে দেখো, দিনের বেলায় প্রায় 420 ডিগ্রি সেলসিয়াস, সোনা গলি যাবে। রাতের বেলায় দেখো 180 ডিগ্রি ঠান্ডা। আমাদের -15 আসে না, 15 আসে তো মনে হয় যে একবারে হ্যাঁ বরফ জমে যায়। তাহলে এখানে কথা হচ্ছে এখানটায়, তাহলে দিনের বেলায় 420 আর রাত্রে বেলায় 180 ডিগ্রি ঠান্ডা হয়। এটা হচ্ছে এর পার্থক্য। প্রায় যদি সেলসিয়াসে করা হয় তো 600 ডিগ্রি সেলসিয়াস। এখানে জীবন অসম্ভব। কোন প্যারাসুট আর কোন কোট নিয়ে তুমি এখানে জীবন যাপন করবে বলো? কাউকে বলা হয় একদিনকার লেগে গেলে 10 মিনিটের লেগে রাখা হয়, তাহলে কি দেখবে ও? মুসলমান ধর্ম গ্রন্থ অনুযায়ী জাহান্নামের আগুন, আর হিন্দু ধর্ম অনুযায়ী কি দেখবে ও? নরক দেখবে, জিন্দাতেই নরক দেখে নেবে। তাহলে 420 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো এবার পৃথিবী যজম গ্রহ বলা হয় শুক্রকে। শুক্র ভ্যানাস সব থেকে উষ্ণতম গ্রহ। এখানে দেখো কি বলছে, এখানে উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বল গ্রহ। আমরা জানি যে সূর্যের আলোতেই কিন্তু এ উজ্জ্বল হয়, যাকে বলি আমরা সন্ধ্যা তারা, আমরা দেখতে পাই। তো সন্ধ্যা তারা কাকে বলে? শুক্রকে। যজম গ্রহ কাকে বলে? সন্ধ্যাতে। চমচমকমে তারা গ্রহ কাকে বলে? একে শুক্রকে। মানে যত সমস্ত কোয়েশ্চেন করে বেশিরভাগ অ্যান্সার শুক্র আসবে। পৃথিবী থেকে কাছের গ্রহ শুক্র, পৃথিবী থেকে উষ্ণতম গ্রহ শুক্র। তাহলে দেখো এখানটায় বলছে সর্বাধিক, এখানটায় কি সর্বাধিক কি পাওয়া যায়? CO2। কিছু না কোয়েশ্চেন করেছিল যে স্যার যে CFC কার্বন ডাইঅক্সাইড কি থাকে, তাহলে কি এটা কোয়েশ্চেনের অ্যান্সার? কার্বন ডাইঅক্সাইড। এটি প্রেসার কুকারের পরিস্থিতি হয়। তাহলে যদি দেখা হয় এখানটায় সব থেকে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। এটি এখানটায় প্রায় শাসন অবস্থায় যদি এখানে দেখা হয়, তো এটাকে বলা হয় সৌরজগতের দূত।
কি বলা হয়? শুক্র। শুক্রকে যদি বলা হয় কি বলা হয়? ভ্যানাস। এটাকেও সেই দেবতা, রোমান দেবতা, ওরা খোঁজ করেছিল আর নাম রেখে দিয়েছে সৌরজগতের দেবদূত। দেবদূত। এবং তাকে রানী বলা হয়। এখানে দেখো পৃথিবী যজম গ্রহ বলা হয়, আকারে ঘনত্ব ব্যাসে পৃথিবীর অনুরূপ। যদি আকার দেখা হয়, ঘনত্ব দেখা হয়, রূপ দেখা হয়, একই রকম। আকারটা রূপ সব কিন্তু একই রকম। তারপরে যদি দেখা হয় পৃথিবীর কাছাকাছি একটি উজ্জ্বলতম গ্রহ, শুক্র। পৃথিবীর মতো ঘনত্ব, শুক্র। পৃথিবীর মতো ব্যাস, শুক্র। সবকিছু শুক্র। কিন্তু উল্টো দিকে আবর্তন করে। যদি পৃথিবীর কাছে সব দিকে কি হয়? একটা হয় উল্টো দিকে। তো পৃথিবীর কাছে কোন গ্রহ উল্টো দিকে ঘুরে? হচ্ছে শুক্র। উল্টো গ্রহ আরেকটা বলে দাও, উল্টো গ্রহ আরেকটা কোন গ্রহ উল্টো দিকে ঘুরে? এই বাসায় মোবাইল দেখা আছে, দেখি দেখি মোবাইল না কি আছে, ওটা কি? ওটা দেয়ালে ঠেকে দেবো। এখানটায় যাবো, এখান থেকে দেয়াল আছে, আরেকজনকে হসপিটাল নিয়ে যেতে হবে। একজন গেছে, আরেকজন যাবে। এটা নলাটি হাসপাতাল গেলে যথেষ্ট। এমন জায়গায় ঠুকবো যেমন সেলাইও লাগে, 5 দিন বেডও আরাম করতে পারা যায়। ক্লাস করাচ্ছি, ও মোবাইল ঘাটছে। ও এই দেখো এখানটায় একটা হচ্ছে উল্টো দিকে দুটো গ্রহ ঘোরে, একটা হচ্ছে শুক্র আর একটা কি বলো? একটা শুক্র আর একটা কি বলো? একটা শুক্র আর একটা, দেখো বেসিকলি পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কিন্তু এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। কি করে? পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে আবর্তন বাদ বাকি 6টা গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে। আর দুটা গ্রহ আছে এমন, তার মধ্যে একটা হচ্ছে শুক্র, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম। তাহলে এই দুটা গ্রহ। এরপরে দেখা হয় যে দেখো এখানটায় দ্বিতীয় স্টেজে এখানে দীর্ঘতম দিন এবং 1 বছরে একদিন। হুম। আর একটা যাবো তখন বলবো, এখানে বললাম তাহলে কনফিউশন হয়ে যাবে না। ওই জন্য তোমার আগে জানলে জিজ্ঞাসা করলাম, আমি যখন পরপর পড়তে যখন দেখি তখন ওখানে যাবো তখন বলে দেবো, দুটার সাথে কানেক্ট করে দেবো। এখানে দেখো দীর্ঘতম দিন একদিন ও বছর। একদিন আবর্তন হচ্ছে 243 দিনে একদিন। আর সব থেকে কাছের ঘূর্ণন হচ্ছে 225 দিন। দিনের ঘূর্ণন হচ্ছে 200, মানে যদি পৃথিবী থেকে দেখা যদি হয় তো এখানে দেখো এখানে 243 দিন। আর যদি বছরের ঘূর্ণন দেখা হয় তাহলে দীর্ঘতম দিন রাত্রি হচ্ছে 225 দিন। 225 দিন, এটা হচ্ছে আবর্তন আর বিবর্তন ঘূর্ণন গতিতে। কিন্তু এখানটায় দেখো কি বলছে, এখানে বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড প্রচুর পরিমাণ। সালফিউরিক যেখানে অ্যাসিড থাকবে সেখানটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু থাকবে। কিন্তু এখানটায় দেখো বুধ এবং শুক্র গ্রহ অন্যান্য তথ্য। বুধ শুক্র কোনো উপগ্রহ নেই, এখানটাও ছিল। পৃথিবী কিন্তু একে, এই পৃথিবী নয়, সূর্য কিন্তু একে টেনে নিয়ে আছে। সূর্য কিন্তু টেনে আছে। এখনো বর্তমানে কোনো উপগ্রহ নেই। কোন গ্রহতে উপগ্রহ নেই? বুধ আর শুক্রতে কোনো উপগ্রহ নেই। বুধ আর শুক্রতে কোনো উপগ্রহ নেই। বুধ আর শুক্রতে কোনো উপগ্রহ নেই। এবং বুধ আর শুক্রতে উপগ্রহ নেই, সূর্য তার কাছে উপগ্রহ টেনে নিয়েছে। লিখে দেওয়া আছে, পিপিটি থেকে বুঝে নেবে এখানটায়। এখানে দেখো সকাল ও সন্ধ্যা তারা এবং ভোর তারা বলা হয়। সকাল তারা বলা হয়, সন্ধ্যা তারা বলা হয়, ভোর তারা বলা হয় সূর্যকে। বই দেখো এখানটা দেখতে হবে, এখানটাকে শুক্রকে বলা হয় এবং বুধকে বলা হয়। এখানটা দেখা আছে ভোর ও সন্ধ্যার সময় আলো এবং আলো কম থাকে এবং আলো সংঘর্ষে উজ্জ্বল দেখায়। বুধ ও শুক্র উভয় এবং সকাল এবং সন্ধ্যা তারা বলা হয়। কিন্তু সন্ধ্যা তারা বলা হয় বেশিরভাগ শুক্রকে। বেশিরভাগ কি বলা হয়? অপশন না থাকলে পরে শুক্রবার, শুক্র। দ্বিতীয় দেখো এবার, এবার যদি আমরা দেখি মাস সৌরজগতের হচ্ছে পৃথিবী, এরপরে চলে আসা তো হচ্ছে পৃথিবী। কিন্তু পৃথিবীকে আমরা পড়বো অভ্যন্তরে পড়বো ভিতরে পড়বো, তার জন্য পৃথিবীকে আমি সাইড করে দিয়েছি এখন। যখন পৃথিবী যখন পড়বে যখনই, তখন পৃথিবীর ভিতরে জল বায়ু পাথর যত রকম যা আছে সবকিছু পড়তে হবে। আস্তে আস্তে পড়বো, এত তো অত পড়ার দরকার নাই আমার, যে কোনখানে কোন পর্বত আছে কোন পাহাড় আছে তো পড়ার দরকার নাই। যত দরকার তত পড়ছি। এখানে দেখো মার্স, যাকে বলে লাল গ্রহ। মার্সকে কি বলে আমরা? লাল গ্রহ। কেন লাল বলা হয়? এখানে আয়রন অক্সাইড বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? আয়রন অক্সাইড বেশি পাওয়া যায়। পৃথিবীর সব সাথে এবং মঙ্গল গ্রহের পার্থক্য দেখো এখানটায়। দেখো পৃথিবী হচ্ছে নীল গ্রহ, আর হচ্ছে এটা হচ্ছে লাল গ্রহ। এখানে হচ্ছে মাঝখানে সূর্য। মঙ্গল গ্রহ হলো সৌরজগতের 4র্থতম গ্রহ। কততম গ্রহ? জলটা দাও তো।
দেখো, তাহলে মঙ্গল গ্রহকে বলা হয় চতুর্থতম গ্রহ, এবং একে লাল গ্রহ বলা হয়। এখানটায় অক্সাইড এবং জং, মানে অক্সাইড মানে অক্সাইড কিসে থাকে, লোহাতে থাকে, তার জন্য একে জং বলা হয়। এটি প্রাকৃতিক উপগ্রহ দুইটি আছে, ফিমস আর ডিমোস। তাহলে বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ কয়টি? ফিমস আর ডিমোস, ফিমস আর ডিমোড, ফেমস আর ডিমোড। মঙ্গল গ্রহ সম্পর্কে কি তথ্য? মঙ্গল গ্রহ পৃথিবীতে কি গড় দূরত্ব হচ্ছে প্রায় 227 মিলিয়ন, ব্যাস হচ্ছে 6759 কিমি, ভর হচ্ছে পৃথিবীর তুলনায় হচ্ছে 10 গুণ বেশি, পৃথিবীর থেকে 10% বেশি। দিন এবং এটি সৌর দিন হচ্ছে মানে যদি আমাদের দিন আর বৃহস্পতির দিন প্রায় একই, শুধু হলে কিছু একটু বেশি হয়, মানে 24 ঘন্টা 39 মিনিট, আর আমাদের কি 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট, মানে কিছু একটা বেশি। মানে আমাদের 24 ঘন্টা দিন হয় যদি, মানে আমাদের ম্যাক্সিমাম 24 ঘন্টা দিন, তো এই 24 ঘন্টা 39 মিনিট একদিন। আমাদের যে পৃথিবী যদি 24 ঘন্টা একদিন হয়, তো এটা হয় 24 ঘন্টা 39 দিন। আর যদি 1 বছর ধরা হয়, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে, যেমন পৃথিবী চারিদিকে সূর্যের ঘুরতে সময় লাগে 365 দিনে, আমরা 1 বছর বলি। তো এর 1 বছর হয় পৃথিবীর 678 দিনে, না 88 দিনে, 87 দিনে, 87 দিনে। এর গড় তাপমাত্রা প্রায় -63 ডিগ্রি তাপমাত্রা, এবং এর বায়ুমণ্ডলে পাতলা আবহাওয়া, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। পৃথিবীর প্রাণীর পরে যদি মানে যান যদি অস্তিত্ব থাকার যদি কথা হয়, তাহলে মঙ্গল গ্রহে হতে পারে, কিন্তু এখনো বহু কোটি দূরে বছর। আমাদেরকে একাই যদি মানে যদি মনে করে একটা মানুষ রকেট এরোপ্লেন যাবো, যে কষ্ট আসবে, তো এখানটায় একটা ডিস্ট্রিক্ট কিনে নেওয়া হবে, এত কষ্ট আসবে। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি হচ্ছে অলিম্পিয়াস, মঙ্গল গ্রহতে আছে। মঙ্গল গ্রহে কোন আগ্নেয়গিরি আছে? অলিম্পাস আছে। গভীর খাত হচ্ছে যেমন হচ্ছে ভ্যালেস মেরিয়ার, আমাদের ইতে আছে, যেমন আমাদের আর্থে আছে গ্র্যান্ড ক্যানিয়ন। কোন দেশে আছে গ্র্যান্ড ক্যানিয়ন? আমেরিকাতে আছে গ্র্যান্ড ক্যানিয়ন। যদি মঙ্গল গ্রহ দেখা হয়, তো ভ্যালেস মেমোরিয়াল। মঙ্গল গ্রহের পৃষ্ঠে হচ্ছে লালচে দেখায়, লোহা অক্সিডেনের জন্য, মাটির ধূলিকণা বেশি। প্রাচীনকালে পানির প্রবাহ প্রমাণ ছিল, মানে প্রাচীনকালে যদি দেখা হয়, তো প্রাচীনকালে পানির খোঁজ পাওয়া গেছিল একে মেরু অঞ্চলে, যখন বরফ এবং কার্বন ডাইঅক্সাইড ভবিষ্যৎ করা হয়। তো এটা ছিল মঙ্গলের দিক। এরপর যদি দেখি আমি বৃহস্পতি দিক, তাহলে মঙ্গলের পরে আমরা বৃহস্পতি গেলাম। এবার যদি দেখা হয় বৃহস্পতিতে, বৃহস্পতি যে সবচেয়ে বড় গ্রহ, তাহলে সবচেয়ে বড় গ্রহ কি? বৃহস্পতি, যাকে আমরা জুপিটার বলি। এটা প্রাকৃতিক গ্যাস থেকে সব থেকে বড়। গঠন হচ্ছে বায়ুমণ্ডল উপাদান, হাইড্রোজেন, হিলিয়াম অক্সাইড থাকে এখানটায়। এর সময়কাল দেখো, এখানটায় সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 778 মিলিয়ন দূরে। ঘূর্ণনকাল হচ্ছে প্রায় 9 ঘন্টা, মানে 9 ঘন্টায় একদিন হয়ে যায়। মানে 9 ঘন্টায় দেখা হয়, প্রতি 9 ঘন্টায়, মানে 9 ঘন্টায় এক পাক খেয়ে নেয় ওকে, সূর্য চারিদিকে 9 ঘন্টায় এক পাক খেয়ে নেয় এখানটায়। এবং পৃথিবী থেকে প্রায় 11.76 মানে পৃথিবী বছর, মানে পৃথিবী থেকে যে বছর ধরা হয়, তো ওই পৃথিবী যদি 1 বছর যদি হয়, তো এর 11 বছর সমান হবে। আমি যদি পৃথিবীতে 1 বছর বাঁচি, তো আমি যদি মঙ্গল বা বৃহস্পতি চলে যাই, তো আমার বয়স হবে 11 বছর। কত বছর হবে? 11 বছর। এর বছর সমান ওখানে হবে 11 বছর। তারপরে দেখো, এর কিছু উপগ্রহ আছে, যেমন টাইটন, গ্যানিমেড, ক্যালিটা। এর প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে যে, মানে উপগ্রহ হচ্ছে গ্যালিলিয়ান, হচ্ছে চাঁদ। এই যে দেখা যদি হয়, বৃহস্পতির একটি গ্যাসীয় জয়েন্ট আছে। ভর সৌরজগতের মোট ভরের হচ্ছে প্রায় 71%। গ্যাসীয় শক্তি চম্পকের ক্ষেত্রে রয়েছে, এতে বলয় আছে, এবং তবুও পাতলা, এর কোনো স্পষ্ট নয়। এখানে দেখো, এগুলা হচ্ছে বলয়, এগুলা কি রিং আকারের হচ্ছে বলয়। এগুলো হচ্ছে আকার হচ্ছে গ্যাসীয় আকার। এটি আকারে অনেক বড়, যতগুলি আছে এর সব থেকে বেশি। এখানে প্রায় এটি প্রায় বিশাল ঘূর্ণিঝড় বা কমপক্ষে 350 বছর ধরে চলছে। মানে এখন এখানে একটা ঘূর্ণি ঝড় চলছে, প্রায় 300 বছর ধরে কিন্তু ঝড় চলছে, মানে ঝড় এখন ঘুরতে থাকছে, পাঁচ পাঁচ করে ঘুরছে, গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে দেখা হয় প্রায় ব্যাস হয় 16,000 কি ব্যাস, পৃথিবীর ব্যাসের সব থেকে, পৃথিবীর ব্যাসের থেকে সব থেকে চেয়ে বড় বড় গ্যাস। বৃহস্পতির মূল তথ্য হচ্ছে ব্যাস হচ্ছে এত, ভর হচ্ছে পৃথিবী থেকে 318 গুণ বড়। কত গুণ বড়? 318 গুণ। যদি এইখানে কারো যদি 6 বিঘা হয়, তাহলে ওইখানে কত বিঘা হবে? এখানে আমার জমি আছে, বাড়িতে যদি দেখা হয় 9 বিঘা জমি আছে, 8 বিঘা জমি আছে, তো ওইখানে 3 8 2400 বিঘা জমি হবে আমার। আমি বিরাট বড় লোক। আর পৃথিবীতে কত? তো 8 বিঘা জমি, 7 বিঘা জমি, 6 বিঘা জমি, ঠিক আছে, হ্যাঁ আছে, কিন্তু এখানে এখানে 2400 2500 বিঘা জমির ব্যাপার। তারপর দেখা হয় এখানে রঙিন এবং হচ্ছে বোল্ট, ঝড় করা হাইড্রোজেন, হিলিয়াম থাকে, মেঘস্তর থাকে, এবং বালুকণার মতো অ্যামোনিয়া থাকে, কন্ট্রোল এবং বাষ্পীয় থাকে অন্যান্য উপাদান। দ্রুততম ঘূর্ণিঝড়ের এর ফলে দ্রুত যে চাকতির মতো চাপা থাকে, এবং বিষুবরেখার ব্যাস মেরুর চেয়ে হচ্ছে 10% বেশি। এর তাপমাত্রা প্রায় 145 ডিগ্রি, এক তাপমাত্রা প্রায় 145 ডিগ্রি, এবং নিচে এবং হাজার হাজার হতে পারে, নিচে কিন্তু হাজার হাজারও কিন্তু হতে পারে। অন্যান্য তথ্যগুলো দেখো। মহাকাশ অভিযান,
এখানে জুনো নাসারা গেছিল 2006 সালে হচ্ছে বর্তমানে যে মহাকাশ বৃহস্পতির উৎপত্তি গঠন এবং চৌম্বকীয় ক্ষেত্রে অধ্যয়ন করা হয়েছে। বেশিরভাগ যে সমস্ত যদি বলে নাসা কিসের জন্য, তখন হচ্ছে নাসা হচ্ছে এই আন্তঃরাষ্ট্রীয় গবেষণার জন্য হচ্ছে ভারতে নাসা ন্যাশনাল, যদি কোথায় অবস্থিত আছে, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে। ওইখানটা এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এইসব সমস্ত খোঁজ ওইখান থেকে হয়, সায়েন্টিস্টরা কিন্তু করে। রকেট ছাড়তে হবে কি, লঞ্চ করতে হবে কি, এই নাসা, নাসা হচ্ছে আমেরিকার, আর আমাদের ভারতের হচ্ছে ইসরো। ভারতে হচ্ছে আমাদের কি ইসরো। তাহলে নাসা যেমন হচ্ছে আমেরিকার, কিন্তু স্পেস এক্স হচ্ছে এলন মাস্ক আলাদা একটা সংস্থা, ও আলাদা, ওই আমেরিকার সঙ্গে পুরো ডিপেন্ড। আমেরিকার সরকার যা করে কিন্তু এলন মাস্ক নিয়ে থেকে গবেষণা করে। আর আমাদের হচ্ছে ইসরো। ইসরো থেকে যেমন চন্দ্রযান 3 গেল, আমাদের রকেট স্যাটেলাইট লঞ্চ হচ্ছে চন্দ্রযান 3। তারপর হচ্ছে যে সমস্ত সৈনিক টেস্ট হয় এখান থেকে তৈরি হয়, তারপর সোনা থেকে দেওয়া হয়। তাহলে আমাদের কটা গ্রহ হলো? এরপরে দেখা হয়, এবারে কটা হচ্ছে অত তথ্য নাই, কটার হচ্ছে শনি, একটা হচ্ছে ইউরেনাস, হচ্ছে নেপচুন। একে বাংলায় বলা হয় অরুণ, একে বরুণ বলা হয়। তাহলে শনি গ্রহ দেখো, এই একদিন এবং নিজের অক্ষ ঘুরতে সময় লাগে 10 ঘন্টা, মানে 10 ঘন্টায় এক পাক। যেমন পৃথিবী যেমন 24 ঘন্টায় হয়, সে একদিনে এক পাক ঘুরলে। এর কিছু বলয় আছে, সেই বলয় 60টি ভাগে ভাগ করা আছে। যেমন হচ্ছে ABCD এরকম করে ভাগ করা আছে। কটি বলয় আছে শনির? 60টি বলয় আছে। এখানটায় সর্বাধিক উপগ্রহ কোথায় আছে? শনিতে প্রায় 80টি উপগ্রহ আছে, কিন্তু 21টা মান্যতা। কত মান্যতা? 21টা। 80টা আছে, সব থেকে 21টা মান্যতা। কিন্তু উপগ্রহ প্রধান হচ্ছে টাইটন। কি? টাইটন দেওয়া আছে, রিয়া দেওয়া আছে, ডায়ন, থেসিস এসব দেওয়া আছে। যে সমস্ত খোঁজ করে, মানে আমি খোঁজ করলাম তো আমার বোন নামে লিখে দেবো। মানে যে সমস্ত সায়েন্টিস্ট থাকে খোঁজ করে, তো ওর প্রিয় বান্ধবী, প্রিয় গার্লফ্রেন্ড ওর নামে লিখে দেয়, ওর জন্য নাম লিখে। যে সমস্ত খোঁজ হয় অ্যালিনা, এলনিনো, ঝড়, যে সমস্ত সায়েন্টিস্ট খোঁজ করে ওর বোন নামে লিখে দেয় বা ওর গার্লফ্রেন্ডের নামে লিখে দেয়। এই খোঁজ ওরাই কিন্তু লিখে দেয়। কিন্তু মোবাইল, যে সমস্ত যা হয়েছে খোঁজ পৃথিবীতে বেশিরভাগ যত রকম যা খোঁজ হয়েছে, এরকম করে ওরা এরকম করে লিখে দেয়। তারপরে দেখা হয় যদি এখানে প্রায় সূর্যকে এক পাক ঘুরতে প্রায় 29 বছর সমান লাগে। সূর্য এক পাক ঘুরতে 29 বছর, মানে আমাদের এখানে 365 দিন সূর্য এক পাক ঘুরে 1 বছর হয়। তাহলে আমার এখানটায় যদি তুলনা করা হয়, তাহলে 29 বছরে 29 বছর, পৃথিবীর 29 বছরে আর কি হয় 1 বছর। তাহলে আমার আমার ওখানে ওখানে 1 বছর পুজো নি, এখন 1 বছর পুজো নি, এখন ম্যাক্সিমাম 29, তো এখনো 5 বছর পরে 1 বছর পুজবে ওখানে গেলে। তাহলে যদি আমি শনি থাকি, তো আমি এখন 1 বছর লয়, তাহলে আমি কত বছর, কত মাসের? মোটামুটি 9 মাসের হবে, 9 মাসের ছেলে হলো তো। এটা হচ্ছে শনিতে। এখানে বৃহত্তম বলয় হচ্ছে গ্রহ, এবং বলয় রয়েছে বরফ, শিলা, ধূলিকণা, অসংখ্য কণা, এবং ঘনত্ব হচ্ছে জলে এবং কষা তাই, এবং জলে ভাসতে থাকে, এবং হচ্ছে কৃত্রিম উপগ্রহ যেটা টাইটন, রিয়া, ডায়ন, হচ্ছে আইসোটোপ, এগুলো সব হচ্ছে এর উপগ্রহ। দেখো তারপরে আমাদের হচ্ছে অরুণ। যদি অরুণ দেখি বা ইউরেনাস দেখি, ইউরেনাসের হচ্ছে যে ঘূর্ণন গতি হচ্ছে, ইউরেনাস যেটা ঘুরে সেটা হচ্ছে 17 ঘন্টা। এর আবিষ্কার করেছিল স্যার উইলিয়াম জনস। এটি প্রায় সূর্যকে এক পাক ঘুরতে সময় লাগে 84 বছর। কত বছর লাগে? এক পাক ঘুরতে, সূর্যকে এক পাক ঘুরতে সময় লাগে 84 বছর। তাহলে এখানে আমার তো 1 বছরও হয়নি, তাহলে এখনো বাকি আছে। 84 বছর আর 1 বছর হবে। তারপরে দেখা হয় যদি সূর্য থেকে গড় দূরত্ব 19, প্রায় 288, মানে 278 কোটি কিলোমিটার দূরে। বিশেষ বৈশিষ্ট্য, এর অক্ষ আছে দিকে এবং হেলে আছে, এর কারণে অরুণ এবং ঘুরতে থাকে। এটি দ্বৈত এবং মিথেন গ্যাস এবং নীল সবুজ গ্যাস। গঠন হচ্ছে মূলত হাইড্রোজেন, হিলিয়াম দিয়ে। এর প্রধান উপগ্রহ হচ্ছে 27টি। কত উপগ্রহ? কয়টি? 27টি হচ্ছে মিরানাডা, এরিয়াল, অ্যামরিল, টাইটানিয়া, অব্রেভ। তারপরে দেখা হয় যদি নেপচুন, এই ঘূর্ণন প্রায় হচ্ছে 16 ঘন্টা, মানে 16 ঘন্টায় একদিন হয়। কত ঘন্টায় হয়? 16 ঘন্টায় একদিন হয়। এবং সূর্যকে এক পাক প্রদক্ষিণ করতে কত লাগে? 165 বছর। 165 বছর। তাহলে ওইখানে থাকতে আমি কত বছর বাঁচতাম, কত বছর বাঁচতাম সূর্যকে। কারণ আমাদের ডিপেন্ড করে আমাদের বয়স, আয়ুকাল সূর্যের উপরে। আমি 60 বছর বাঁচি বা 90, আমাকে যদি প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়, তো ওইখান থেকে বাঁচবো। আমি ঘুরে আসতে আসতে দেখবো যে আমার 4 পুরুষ নিচে শেষ, মানে 4 + আমি 165 বছর।
মানে ম্যাক্সিমাম একটা পুরুষ কত হয় 40-50 বছরে, একটা জেনারেশন হয় 40 বছরে 45 বছরে। তো 4 বছর পরে আমার দাদা আসছে ঘুরি ঘাটা রাইট থেকে, কে রে ও ভাগ জমি জায়গার ভাগ দিবে, তারা আগে বসে জমি জায়গার ভাগ দিয়ে দেয় 165 বছর পরে যদি আমি আসি। তাহলে এখানে প্রায় সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 449 কিমি দূরে অবস্থিত আছে, কোটি কিমি দূরে। এটি আবিষ্কার করে জোহান, এটি আবিষ্কার সেন্টার, এটি বিশাল, সূর্য থেকে দূরত্ব প্রবল এবং বাইরে ধাক্কা খায় প্রিম, এবং এর উপগ্রহ সংখ্যা হয় 14টি। আর উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে, বিপরীত গ্রহ হচ্ছে সব থেকে নাইট্রোজেন, এবং যে করেন বলয় হচ্ছে পাতলা অবস্থায় বলয়, প্রধানত 5টি বলয় আছে। 7টি বলয় আছে শনির, 5টি বলয় আছে নেপচুনের। কটি আছে নেপচুনের? টোটালে কয়টি গ্রহ হলো? টোটালে আমরা 7টি গ্রহ পড়লাম আমরা। কটি গ্রহ পড়লাম আমরা? 7টি। একটি বাদ দিলাম, কোন গ্রহকে? পৃথিবীকে। আমরা আলাদা করে পড়বো। তাহলে সব থেকে কাছের গ্রহ বুধ, সব থেকে দূরের গ্রহ নেপচুন, পৃথিবী থেকে কাছের গ্রহ, পৃথিবী থেকে দূরের গ্রহ নেপচুন। সব থেকে নেপচুনের কটি বলয় আছে? নেপচুনের 5টি। আর যদি বলো শনির কটি বলয় আছে? 7টি। পৃথিবী ছাড়া কার কোথায় প্রাণের অবস্থান? মঙ্গল। কাকে সূর্য দ্বারা বলা হয়? সন্ধ্যা তারা কাকে বলা হয়? শুক্রকে। শুক্রকে, শুক্র মনে রাখো। এবার দেখো, আমরা দেখবো যে হচ্ছে ঘূর্ণন হচ্ছে রোটেশন, হচ্ছে যে নিজের অক্ষে চারদিকে ঘুরতে যে সময় লাগে তাকে আমরা দিন বলি, এবং রাতের ঘটনা বলি। যেমন হচ্ছে বুধ, প্রদক্ষিণ কাল হচ্ছে কত দিন? কত হচ্ছে? 58 দিন। দীর্ঘতম দিন হচ্ছে 58.15 ঘন্টা। মানে একদিন সমান কত হয়? 18.6 একদিন হয়। যদি দীর্ঘতম দিন দেখা হয় প্রায় 15 ঘন্টা বেশি। শুক্রবারে কত হচ্ছে? 243 দিন। যে 9 ঘন্টার যদি দিন হয় তো দিন তো বেশি হবে, পৃথিবীর সমান একদিন সমান 4 দিন হবে, 4 দিন হবে। আর এখানে কত দীর্ঘতম দিন হচ্ছে? 243 দিন। পৃথিবীতে কত? 23 ঘন্টা, 23.93 ঘন্টা। 23.93 হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট বলছি আমি। 23.56 মিনিটে একদিন হচ্ছে। তো এটা হচ্ছে প্রায় 24 ঘন্টা। কত দীর্ঘতম? কত? 24 ঘন্টা। তারপরে যদি দেখা হয় একই রকম মঙ্গলে 24.62, 24 কত 62। যদি সর্বোচ্চ দেখা হয় যদি, তো কত আসছে? 24.40 মিনিট, 24 ঘন্টা 40 মিনিট। বৃহস্পতি হচ্ছে একদিন সমান 9 ঘন্টা। কত ঘন্টা? একদিন সমান 9 ঘন্টা। আর সর্বোচ্চ 10 ঘন্টা। সর্বোচ্চ কত? 10 ঘন্টা। শনি দেখা হয় 10 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে 10.48 ঘন্টা। ইউরেনাস হচ্ছে 17 ঘন্টা। কত ঘন্টা দিন? 17 ঘন্টা দিন। তারপরে হচ্ছে সব থেকে বেশি 17 ঘন্টা 14 মিনিট। যদি নেপচুনে দেখা হয় 16 ঘন্টা দিন। কত ঘন্টা দিন? 16 ঘন্টা দিন। আর এটা হচ্ছে 16 ঘন্টা 6 মিনিট। এটা হচ্ছে দিনের তুলনায়। কত দেখলাম আমরা? দিনের তুলনায়। এবার যদি দেখি আমরা বছরের তুলনা করবো, যাকে বলে আমরা কেন্দ্রের প্রদক্ষিণ, সূর্যকে কেন্দ্র করছে। এটা হচ্ছে দিন রাত হচ্ছে। এখানে দেখো গ্রহের নাম: মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাপচুন, হচ্ছে ইউরেনাস, নেপচুন। যদি দেখা হয় এখানটায় এত দিন কত বছর হচ্ছে? প্রায় 0.24 বছর। পৃথিবীর তুলনায় কত বছর হচ্ছে? 24 বছর। যদি দেখা হয় এখানটায় 240 দিন, তাহলে কত বছর হচ্ছে? 0.615 বছর। মানে দেখা হয় 1000-এ, তাহলে এতদিন হচ্ছে। আর যদি 365 দিনে 1 বছর হচ্ছে, আমাদের 365 দিন 365.25, মানে ঘন্টা ধরা হয় 365 দিনে। 365 দিন 5 ঘন্টা, সেটাকে ভাগ 25 দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে কথা হচ্ছে আমাদের 1 বছর। 1 বছর। এবার দেখো মঙ্গলে হচ্ছে কতদিন? যদি আমরা মঙ্গলে কোথাও যেতে পারি যদি, তাহলে আমাদের কতদিনে 1 বছর হবে? 286 দিনে। তাহলে 286 দিনে আমার বয়স যদি 24 হয় এখন, তার বয়স কত হতো মঙ্গলে? 12 বছর। 12 বছর আমার বয়স হতো। এবার যদি হতো এই ভাগ করে 188, এখানে দেখা হয় যদি এখানটায় বৃহস্পতি কতদিন এখানটায়? আমি যদি বৃহস্পতি দিতে হতাম যদি, তাহলে বৃহস্পতি দেখো এখানটায় 4332 দিন। কত বছর হচ্ছে? 11 বছর। পৃথিবীর তুলনায় 11 বছর। যদি শনি দেখা হয় 10,789 দিন, 89 দিন, কত বছর হতো? 29 বছর। যদি দেখা হয় ইউরেনাস কত বছর? 30,600